to my channel Rashid Vlogs. Viewers, আমি বিগত এক বছরেরও বেশি হয় আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি। তার অন্যতম কারণ হচ্ছে হয়তো আপনারা আমার ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আসলে আজকের ভিডিওটা আসলে কী কারণে বা এই ভিডিওটা আমি কেন করতেছি। ভিডিও না করতে পারার পেছনে মূল কারণ হচ্ছে এই একটি বছর আমি খুব দুশ্চিন্তায় ছিলাম যে আসলে আমার কি করা উচিত বা আসলে আমি কি করব। তো সব মিলিয়ে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে আমি আসতে পারিনি। আমার ভিডিওর ধরনটা ছিল একটু অন্যরকম। যেমন আমি এখন যেই লাইনে আছি, আমি এখন যেই কাজটা করতেছি এটা হচ্ছে ইলেকট্রনিক্স নিয়ে। তো আমার বিগত ভিডিওগুলো ছিল হচ্ছে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স যে প্রোডাক্টগুলো নিয়ে। তো আজকে ওইখান থেকে একটু ডিফারেন্টভাবে আমি একটা ভিডিও হয়তো করব, বা আমি যেই থাম্বনেইলটা দিছি সেটা দেখে হয়তো আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন যে রাশেদ ভাই তো এই ধরনের ভিডিও কখনো করেনি বা আপলোড করেনি, তো আজকে কেন সেই ধরনের ভিডিও করতেছে। তো আজকে এই সব আপনাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো আছে সেগুলোই আজকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব যে আসলে আমি মালয়েশিয়ার যাব সিদ্ধান্ত নিছি, তো সেইখান থেকে কেন মালয়েশিয়া গেলাম না, বা আমি আলবেনিয়া যাওয়ার কেন সিদ্ধান্ত নিলাম। আসলে মধ্যবিত্ত ফ্যামিলির যারা, তাদের সবারই একটু স্বপ্ন থাকে যে আসলে একটু ফ্যামিলি নিয়ে, নিজে ওয়াইফকে নিয়ে একটু ভালো থাকার বা ভালো কিছু করার। তো সেইখান থেকে আমারও ওই ইচ্ছা ছিল যে দেখি, আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশে যেমনটা আছি খুব ভালো আছি, তো এর থেকে যেন একটু বেটার আমি থাকতে পারি বা আমার ফ্যামিলিকেও যেন একটু ভালো আমি রাখতে পারি। তো সেই ইচ্ছা থেকেই আমি একদিন সিদ্ধান্ত নিলাম যে না, আমি প্রবাসী হব। তো তখন সবাই বলতেছিল যে মালয়েশিয়া যাও, মিডল ইস্টের মধ্যে সৌদি, পরে এই আদার্স যে সমস্তগুলো আছে যেমন কাতার, কুয়েত, এই সমস্ত থেকে মালয়েশিয়া নাকি অনেক বেটার হবে। আসলে আমরা যারা মধ্যবিত্ত, তো আমাদের মধ্যে একটু প্রেশার থাকবেই, সেটা হইতেছে ফিনান্সিয়াল, সবারই থাকে। আর তাছাড়া বর্তমান বাজার যেই ঊর্ধ্বগতি, তো সেইখান থেকে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছি তাদের কেউ না কেউ যদি বিদেশে না থাকে, তো বাংলাদেশে এই 10,000 15,000 টাকার স্যালারিতে টিকে থাকা খুবই কষ্টসাধ্য। তো যে চাপটা আমার মধ্যেও ছিল, আবার হচ্ছে ফ্যামিলির বড় ছেলে, তো ওই জায়গাটা থেকে আমাকে আমার বিদেশ যাওয়ার অনিচ্ছা থাকা সত্ত্বেও ফ্যামিলির কথা চিন্তা করে আমার বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে। তো মালয়েশিয়ার জন্যই প্রথমত সিদ্ধান্ত নেই, কারণ অনেকেই বলছে যে মিডল ইস্টের মধ্যে সৌদি আরব, কাতার, দুবাই, ওমান, ওইখানকার থেকে নাকি মালয়েশিয়াটাই বেস্ট। কারণ মালয়েশিয়ান ওয়েদার, বাংলাদেশি ওয়েদার সব কিছু নাকি সেম টু সেম। তো সার্বিক দিক চিন্তা করে আসলে সিদ্ধান্ত নেই যে মালয়েশিয়া যাই। তো যেই কথা সেই কাজ। মালয়েশিয়া যাওয়ার জন্য সর্বপ্রথম তো ভালো একটা এজেন্সির প্রয়োজন, যার মাধ্যমে আমি আমার বিদেশ যাওয়ার সম্পূর্ণ প্রসেসটা আমি শেষ করতে পারবো। তো ভালো একটা এজেন্সিও পাই। তো সেই এজেন্সিতে যখন আমি আমার পাসপোর্টটা দেই, তো তারা প্রথমত বললো যে ঠিক আছে 3 মাসের মতো লাগবে। তো ঠিক আছে, আমি দিয়ে দিলাম 3 মাস লাগুক। আর বিদেশ যাওয়ার বিষয়টা হইতেছে একটু সময় লাগবে, সেই সময়টা আপনাকে অবশ্যই তাদেরকে দিতে হবে, না হলে কখনোই আপনি বিদেশ যেতে পারবেন না। কারণ একটা প্রসেস করতে তো কিছুটা আসলে সময়ের দরকার হয়। তো সেই প্রসেসিং টাইমটাই তারা আমাদের কাছ থেকে নিয়েছিল হচ্ছে 3 মাস। তো সে বলতেছিল যে 3 মাসের মধ্যে মালয়েশিয়ান যেই সেই কলিংটা চলে আসবে। চলে আসলে হয়তো এরপরে ম্যান পাওয়ার সব কিছু করে হয়তো আমি বিদেশ পারবো যেতে। তো ঠিক আছে, তো দিয়ে দিলাম। তো 2 মাস, 3 মাস, 4 মাস হয়ে গেছে, আমার কলিং আসতেছে না, বিদেশ যাওয়ার আসলে কিছুই হইতেছে না। তাদের কাছে জিজ্ঞেস করলে বলতেছে যে আসলে মালয়েশিয়ান সরকার কিছুটা সার্ভার স্লো করে দিছে। তার পেছনের মূল কারণ হচ্ছে বাংলাদেশ থেকে অনেকেই অবৈধ বিষয়টা হচ্ছে এমন, যারা ট্যুরিস্ট ভিসায়, স্টুডেন্ট ভিসায় গিয়ে তারা এখন বিভিন্ন ফ্যাক্টরিতে জব করতেছে, যার কারণে আমরা যারা বৈধভাবে সরকারিভাবে
মালয়েশিয়ায় গিয়ে কর্ম করতে চাচ্ছি। তো সেই জায়গাটা মানে অনেক আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছিল। তো একটা সময় গিয়ে কি হয়েছে, অবৈধভাবে অনেক বাংলাদেশি, ইন্ডিয়ান যারা আছে, নেপালি আছে, ভুটানি আছে, তো তারা যেতে যেতে আমরা যারা ফেয়ারভাবে যাব, তো সেই জায়গাটা অনেক ছোট হয়ে গেছে। ফাইনালি আমরা ফেয়ারভাবে আসলে যেতে পারবো না এক পর্যায়ে, সেটা আমরা শুনছি। তো এজেন্সি থেকে আমাদেরকে বলা হয়েছে যে এখন যেহেতু কলিং হচ্ছে না, তো সবাই যেভাবে যাচ্ছে, তো কাজ করেন আপনারাও, তাহলে আপনাদেরকে ট্যুরিস্ট ভিসা দিয়ে ইমিগ্রেশন কন্ট্যাক্ট করে আপনাদেরকে আমরা পাঠিয়ে দিই, আপনারা যান, এখানে গিয়ে কাজকর্ম করতে পারবেন। তো আমাদের মধ্যবিত্ত যেটা হয় আর কি, একটা সমস্যা হয়, সেটা হইতেছে আমরা কখনোই হাতে জমানো টাকা থাকলে বা যদি থাকে, আমরা কোনো না কোনো কাজে ইউজ করার জন্য চেষ্টা করি। আর জমানো টাকা রেখে কেউ বিদেশ করতে চায় না ভাই, কারণ হাতে টাকা থাকলে বিদেশ লাইফটা হইতেছে অনেক কষ্টের, অনেক স্যাক্রিফাইস করতে হবে, ফ্যামিলি, মা বাবা, সন্তান সব কিছু স্যাক্রিফাইস করে আপনাকে বিদেশ লাইফ করতে হবে। তো জমানো টাকা রেখে কেউ বিদেশ করে না। আর বিদেশ যারা যায় তারা কোনো না কোনো মাধ্যমে কারো না কারো কাছ থেকে, বন্ধু, আত্মীয় স্বজন, ব্যাংক, লোন করেই যায়। তো সেই জায়গাটা থেকে আমিও তার ব্যতিক্রম না, আমারও কিছুটা লোন করতে হয়েছে বা আমি লোন করছি। তো তারা যখন বলল যে আমাকে অবৈধভাবে তারা আমাকে এন্ট্রি দিয়ে দিবে, ওইখানে যাওয়ার পর তারা আমাকে 6 মাস 1 বছর পরে তার পেপারস করে দিবে, তো তখন আমার কাছে মনে হইলো 1 বছর 6 মাস, তো এর মধ্যে যদি মালয়েশিয়ান পুলিশ আমাকে ধরে ফেলে, তো তারা তো সরাসরি আমাকে বাংলাদেশে ব্যাক করে দিবে। আমি 4 লাখ 5 লাখ টাকা খরচ করে যদি যাই মালয়েশিয়া, তো যাওয়ার পরে যদি আমাকে 2-1 মাস পরে যদি তারা আমাকে ব্যাক করে দেয়, তো আমি বাংলাদেশ থেকে যে ঋণটা করে গেছি, এই ঋণটা আমি কিভাবে দিব, আমার ফ্যামিলির কি হবে? তো সব দিক চিন্তা ভাবনা করে মালয়েশিয়ার পরে আর হয়নি যাওয়া। আরেকটা বিষয় আমি চিন্তা করলাম, যদি ফেয়ারভাবে আমার যাওয়া হতো, তাহলে আমি মালয়েশিয়া হয়তো 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, একটা সময় গিয়ে আমাকে বাংলাদেশে ফিরতেই হইতো। মধ্যপ্রাচ্যের কথা বলতেছি, শুধু ওই মালয়েশিয়া না, সৌদি, কাতার, ওমান টোমান যা আছে এভরিথিং, আমাকে একটা সময় বাংলাদেশে ফিরতেই হইতো, কারণ আমি ওইখানে চাইলেও স্থায়ীভাবে বসবাস করতে পারতাম না। কারণ আমার একটা সময় যখন বয়স হয়ে যেত, ওদের আর আমার প্রতি যে চাহিদাটা থাকতো, সেই চাহিদাটা পরবর্তী সময় আর থাকতো না, যার কারণে আমাকে বাংলাদেশে একটা সময় চলে আসতে হইতো। তো সব দিক চিন্তা ভাবনা করে দেখলাম যে না, ইউরোপীয় ইউনিয়নভুক্ত সেই সমস্ত কান্ট্রিতে আসলে কোনোভাবে মুভ করা যায় কিনা, কারণ ঋণ তো আসলে আমাদের করতেই হবে। তো আর কিছুটা বাড়িয়ে কোনো না কোনোভাবে যদি একবার ইউরোপীয় ইউনিয়ন যে সমস্ত কান্ট্রিগুলো আছে, তো এখানে যদি একবার মুভ করা যায়, তো 2 বছর 5 বছর একটা সময় গিয়ে আপনি আপনার উন্নত জীবন ওইখানে আসলে সেটেল করতেই পারবেন। মানে আপনি এখানে স্থায়ীভাবে বসবাস করার একটা সুযোগ থাকবে, বা এই সুযোগটা আছে। তো ওই দিক থেকে চিন্তা করে মনে হলো যে না, যেহেতু নন সেনজেন আলবেনিয়া সম্পর্কে আমি অনেক ভিডিও দেখছি, অনেকে যারা আছে আমার পরিচিত, তাদের কাছ থেকে আমি শুনছি, আলবেনিয়া সম্পর্কে আমি জানছি। তো সব দিক থেকে মনে হলো আলবেনিয়া আসলে খারাপ না। যেমন সৌদি আরব বলেন, ওমান, কাতার, কুয়েত, মালয়েশিয়া, এই সমস্ত জায়গায় আপনাকে বেসিক ডিউটির কথা বলবে হচ্ছে 8 ঘন্টা, কিন্তু সেখানে 8 ঘন্টা ডিউটি হয় না। নর্মালি আপনি যদি 12 ঘন্টা করে আপনি যদি করতে পারেন ডিউটি, তো এক মাস শেষে গিয়ে দাঁড়াবে আপনার বেসিক প্লাস ওভার টাইম সহ গিয়ে স্যালারি দাঁড়াবে 40 থেকে 50 হাজার টাকা। এর মধ্যে আপনার খাবার খরচ যদি আপনি বাদ দেন, 10 থেকে 15 হাজার টাকা আপনার এখানে চলে যাবে। মানে মাস শেষে আপনি 30 হাজার টাকা বাংলাদেশে সেভ করতে পারবেন অনেক হার্ড ওয়ার্ক করার পরে। আর ওইখানে আপনি পার্মানেন্টলি স্টে কখনোই করতে পারবেন না। তো বলকান হইলো, আলবেনিয়া হইতেছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটি দেশ। তো ওইখানে বেসিক ডিউটি হবে হচ্ছে আপনার 8 ঘন্টা। এখানে ডিউটির কোনো প্রেশার নেই। আপনাকে একটি কাজ যদি আপনি আসলে না বোঝেন, ওরা 1 বার 10 বার 20 বারও হয়তো আপনাকে ওই কাজটা হাতে ধরিয়ে বুঝিয়ে দিবে যে তুমি কাজটা ঠিক এইভাবে করো, তোমার এইভাবে কাজটা আসলে করা উচিত। মানে কাজের কোনো প্রেশার নেই। আর ওইখান থেকে আপনি যখন 2-3 বছর থাকবেন, তো এখানে যখন পার্মানেন্টলি আপনি টিআরসি পাবেন, ওইখান থেকে একটা সময় গিয়ে আপনি ওই দেশের পাসপোর্টধারীও হবেন। তখন আপনি চাইলে সেইখান থেকে ফেয়ারভাবে
সেনজেনভুক্ত যে সমস্ত কান্ট্রি আছে, ইউরোপীয় আপনার ইউনিয়ন এর মধ্যে সেনজেনভুক্ত যে সমস্ত কান্ট্রি আছে, আপনি চাইলে সেখানে ফেয়ারভাবে গিয়ে উন্নত জীবন গড়তে পারবেন এবং চাইলে আপনি আপনার ফ্যামিলিও সেখানে নিয়ে যেতে পারবেন। তো সার্বিক দিক চিন্তা ভাবনা করে আমার কাছে মনে হয়েছে আলবেনিয়াই বেস্ট। তো যার কারণে আলবেনিয়ার জন্য আমি পাসপোর্ট জমা দিছি। যদিও এখন পর্যন্ত আমার আলবেনিয়ান কোনো ভিসা হয় নাই, সম্ভাবনা আছে হয়তো ফেব্রুয়ারির শুরুর দিকে হয়তো আমি আমার আলবেনিয়ান যে ভিসা, সেই ভিসা হয়তো আমি পেয়ে যাব। তো আলবেনিয়ান ভিসা আসলে আমি পেলাম কি না, বা আলবেনিয়ান যাদের কাছে দিছি তারা আমার সাথে কত টাকা কন্ট্রাক্ট হয়েছে, আমি কিভাবে যাব, বা আমাকে কি কাজের কথা বলছে, এই সমস্ত ভিডিওগুলো হয়তো আমি পরবর্তী আরেকটা নতুন ভিডিও করব। সেই ভিডিওতে আপনাদেরকে মানে বিস্তারিত আমি আলবেনিয়ার জন্য কাদের সাথে আমি করছি, এই কন্ট্রাক্ট করছি, তারা আমার কাছে কত টাকা চাইছে, এবং আলবেনিয়াতে আমি কি কি সুযোগ সুবিধা তারা আমাকে দিবে। তো A to Z আমি আপনাদেরকে নতুন একটি ভিডিওর মাধ্যমে সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। আর যারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, আশা করি আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন, আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। যারা এখনও চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, যেন আমার চ্যানেল থেকে নতুন কোনো ভিডিও আমি পোস্ট করলে সেটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় এবং আমি আপনাদেরকে ভালো কোনো ইনফরমেশন যেন আমি দিতে পারি। আমি যদিও এখন বাংলাদেশে আছি, যদি আল্লাহ চায় হয়তো আমি আলবেনিয়া, আমি এখানে যখন যাব তখন আলবেনিয়ান A to Z আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সুস্থ রাখে আর আমি যেন সহি সালামতে আলবেনিয়া যেন আমি যেতে পারি। আসসালামু আলাইকুম।